মাননীয় সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর ৪, আপনার সময় 14 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এই বাজেট বক্তৃতায় প্রথমে আমি যে কথাটুকু বলতে চাই, গত 42 বছরে আমরা রাজনীতিবিদরা এদেশের মানুষকে কিন্তু আমরা বারবার স্বপ্ন দেখিয়েছি। বিচারের মানদণ্ডে আমি হয়তো একরকম বলবো, আরেকজন আরেক রকম বলবেন, কিন্তু জনগণ কিন্তু হতাশ হয়েছেন। গতকালকে নোয়াখালী গিয়েছিলাম, সেখানে একটা বড় জনসভা ছিল, হাজার হাজার মানুষের সাথে আমার দেখা হয়েছে। প্রত্যেকটি মানুষ একটি কথা বলতেছিলেন, আমাদের স্পিকার মহোদয় মনে হয় আমাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি জানি না আপনি পারবেন কিনা, কিন্তু আমি ফর ইউ রেডি রেফারেন্স আমি বলতে চাই, গত কংগ্রেস জোট সরকারের সময় CPM থেকে নির্বাচিত সংসদ সদস্য সোমনাথজি, উনি কিন্তু লোকসভার স্পিকার ছিলেন। CPM যখন কংগ্রেস থেকে সমর্থন প্রত্যাহার করলেন, ওনাকে বললেন রিজাইন করার জন্য। উনি বলেছেন, আমি পবিত্র বাইবেল ধরে শপথ, পবিত্র গীতা ধরে শপথ করেছিলাম সংবিধান সমুন্নত রাখব করেছিলাম, অতএব আমি স্পিকার থেকে পদত্যাগ করব না। আজকে কিন্তু সেটা ইতিহাস। CPM ওনাকে এখন বলছে, উনি বলছে আমি মেম্বার থাকা প্রয়োজনে সমর্থন করব, কিন্তু আমি ফিরে যাব না। আমি আশা করি আপনি অন্তত এরকম একটি ভূমিকা আজকে দেশের কান্তি লগ্নে আপনি রাখতে পারবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকের যে বাজেট 2,22,000 কোটি টাকার বাজেট, আমি ব্যক্তিগতভাবে, দলগতভাবে না, আমি মনে করি এটা খুব বড় একটা বাজেট না। এই দেশের প্রেক্ষাপটে 5,00,000 কোটি টাকার বাজেট হওয়া উচিত, কিন্তু আমাদের সম্পদ তো নেই। সমস্যা হলো ওই জায়গায়, ওই যে স্বপ্নভঙ্গ বাজেট করে বঙ্গবন্ধু করেছেন 500 কোটি টাকার বাজেট, সিনিয়র সদস্যরা ছিলেন, সেদিনও স্বপ্নভঙ্গ হয়েছে। উনি শুধু বলতে পেরেছেন আমাকে সোনার মানুষ দাও, আমি সোনার বাংলা গড়ে দেব। উনি কি জন্য বলেছেন? বলেছেন সেদিনের সে বাজেটকে ঠিকভাবে পরিচালিত করতে পারেন নাই। উনি বলেছেন ওই দুর্নীতিবাজদের কথা, ওর চোর বাটপাটদের কথা, উনি বলছেন ডানে চোর বামে চোর। আজকের দিনও মানুষ কিন্তু সেই কথা ঠিকই ভাবে। এই জন্য বলে নির্বাচনী বাজেট, এই জন্য বলে এই বাজেট সেই বাজেট। আমি যেটা বলতে চাই, সেদিন একটা আইন পাশ হলো, সন্ত্রাস দমন আইন। মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী কি বলেছেন? আইনের উদ্দেশ্য এবং প্রকৃতি বলেছেন আন্তর্জাতিক সনদ অনুযায়ী এটা খুবই প্রয়োজন, আমরা মনে করি প্রয়োজন। কিন্তু বিশ্বাস করেন মাননীয় স্পিকার, আপনি নোট করেন, প্রথম সন্ত্রাস দমন হবে, সেই মামলা হবে BNP এবং 18 দলীয় জোটের বিরুদ্ধে। আমি আপনাকে বলতে চাই, এখানেই আমাদের আপত্তি, এখানেই বাংলাদেশের জনগণের আপত্তি। আজকের যে বাজেট আমাদের দেশের মানুষ GDP বোঝে, আমাদের মানুষ পার ক্যাপিটা ইনকাম বোঝে না। গ্রামের সাধারণ মানুষ বোঝে বাজেট হয়েছে, বাজেটের পরে ভিজিবল দৃশ্যমান কি চায়? দৃশ্যমান চায় আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার অন্ন বস্ত্র বাসস্থানের যে ব্যাপার, সেটা আরও সুরাহা হলো কিনা, জিনিসের আমাদের সমমানের মধ্যে, সমমূল্যের মধ্যে সহনীয় পর্যায়ে আছে কিনা, সেখানে কিন্তু সেই জিনিস আমরা রাখতে পারি না। কেন পারি না? যেহেতু আমরা দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যাই। আমরা যখনই, শুধু আমরা নয়, আপনি দেখেন স্থানীয় সরকারের প্রথম বলে যে আমাকে ভোট দেন, জনসভার সুযোগ করে দেন। যেদিনে জনপ্রতিনিধি হলো, পরদিন বলে আমার টিয়ার দরকার, আমার কাবিখা দরকার। আমরা যেদিন MP হই, পরদিনে আমাদের প্রয়োজনে যায় VIP দরকার হয়, আমাদের টেলিভিশন সার্কিটের দরকার হয়, আমাদের TNTর দরকার হয়, আমাদের গাড়ি বাড়ি কত কিছুর প্রয়োজন হয়। তাহলে জনগণ বিশ্বাস করবে কেন আমাদের? এই সরকারও যে বাজেট করেছেন, সেখানে কিন্তু স্বপ্নভঙ্গ হবে মাননীয় স্পিকার। সেখানেই আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, আপনি দেখেন অটল বিহারী বাজপেয়ীজির সময়ে ভারতে কিন্তু GDP হয়েছিল ডবল ডিজিট, কিন্তু গুজরাটে মাননীয় স্পিকার, গুজরাটের সাধারণ একটি পরিবারের তার 10 বছরের একটি বাচ্চা কূপ থেকে পানি আনতে গিয়ে কূপের মধ্যে পড়ে মারা গেছে, সকলে জানেন আপনারা। কিন্তু মানুষ যদি দৃশ্যমান, গ্রামের মানুষ, গরিব মানুষ উন্নয়ন পায়নি, ডাবল ডিজিটকে মানুষ অ্যাকনলেজ করে নেই। অটল বিহারী বাজপেয়ী সরকারকে ফেলে দিয়েছেন। আমি বিশ্বাস করি যত বড় কথাই বলেন, 2,22,000 হোক আর 3,00,000 কোটি হোক, জনগণ কিন্তু আপনাদেরকে আগামীবার আর ভোট দেবে না, এটাই সংসদ। আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যা বলি সেটা আমরা করি না।
আমাদের নির্বাচন ইশতেহারে যা থাকে সেটা আমরা করি না। আমরা জনগণ ভোট দেয় আমাদেরকে 5 বছরের জন্য, নির্বাচন ইশতেহার অনুযায়ী আমরা কাজ করব। আমরা চেষ্টা করি গুম, হত্যা, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে বিরোধী দলকে কিভাবে দমন করে আগামী 5 বছরের ক্ষমতা যাওয়ার ব্যবস্থাটা আমি করব। আমি শুধু আপনাদের কথা বলছি না বন্ধুরা, আমি আমাদের কথাও বলছি, কারণ জনগণ বুঝবে কোনটা আমার কথা কোনটা আপনাদের কথা। জনগণ সেদিন রায় দিয়েছে। দেখেন, আপনারা বলছেন আপনারা এখন কোথায় যাবেন, কোন জায়গায় পালাবেন, কি অবস্থা হবে আপনাদের। মাত্র কয়দিন আগে দেখছেন জনগণ রায় দিয়ে দিয়েছে। আমাদের এক এক সিটি কর্পোরেশন 10,000 15,000 আমাদের ছাত্রদল যুবদলের আসামি, কিন্তু এরপরে তো ভোট করেছেন। দেখা যাবে আল্লাহ ফয়সালার মালিক, আল্লাহ সেটাই দেখাবে। মত প্রকাশের অধিকার, যুদ্ধ করেছিলাম কি জন্য? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন যারা যুদ্ধ করেছেন, আমরা ওনাদেরকে সম্মান করি, আমরা হয়তো পরবর্তী প্রজন্ম, কিন্তু সেই যুদ্ধে কি জন্য? মত প্রকাশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, ভাতের জন্য, ভোটের অধিকারের জন্য। মাহমুদুর রহমান সাহেব ইসলামী জাগরণের কথা বললেন। মাহমুদুর রহমান সাহেব ইসলামী যে চেতনার কথা বললেন, ভুলে গেলে চলবে না। আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে ফ্রান্স পর্যন্ত মুসলিম জাগরণ ছিল। আজকে এই ইসলামকে, এই মুসলমানদেরকে চর্চা না থাকাতে, সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চা না থাকাতে অন্য সংস্কৃতি ঢুকে গিয়েছে। তার বিরুদ্ধে উনি এই কথাটুকু বলেছেন। আমাদের পার্লামেন্ট সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন, আমাদের স্বাধীনতার কথা বলেছেন, ইসলামী জাতীয়তাবাদের কথা বলেছেন। অপরাধ ওনার। আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার, আপনি নতুন করে এসেছেন, এই ব্যাপারগুলি আপনি চিন্তা করবেন। আর একজন সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সে কিন্তু সংসদে আসতে পারতেছে না। মাননীয় স্পিকার, আপনি বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, হেফাজত নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি দেখিনি কত লোক মারা গিয়েছে, কত লোক অক্ষত আছে, কত লোক হয় না। আমি দেখিনি, আমি শুনেছি। সেদিন ইরানিয়ান টেলিভিশন অনেক কথা বলেছে। আমাদের বাংলাদেশে অধিকার বললো যে 115 জনের ওদের নাম ঠিকানা আছে, সেই সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। 1 লক্ষ কিংবা একটা, কিংবা আপনি দেখেন এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, প্রথম আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজানের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর রামগতি, এখানে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন। মাননীয় স্পিকার, এবারও 5,000-এর অধিক কোটি টাকা দেওয়া হয়েছে। এই সংসদে 3-4 বার আমরা, মাননীয় প্রধানমন্ত্রী একদিন ছিলেন, উনিও ইঙ্গিতে পানি সম্পদ মন্ত্রীকে বলেছেন আপনি দক্ষিণবঙ্গে যান। অনেক চেষ্টা করেছে, আমার রামগতি উপজেলা থেকে 200 মাইল দূরে, শেষ হয়ে যাচ্ছে। আমার মহিলা এমপি একজন আছেন, আমার সিনিয়র বড় বোন, উনিও চেষ্টা করেছেন। আমাদের সাধারণ মানুষ রামগতির, ওনারাও চেষ্টা করেছেন, কমলনগরের মানুষ চেষ্টা করেছেন। আমরা 2 লক্ষ টাকার অধিক টাকা নিজেরা দিয়েছি, সাধারণ মানুষ দিয়েছে, কিন্তু পানি মন্ত্রীকে আমরা নিতে পারি নাই। সেই জন্য এই বাজেটে আমাদের আপত্তি। মাননীয় স্পিকার, আমার কমলনগরকে রক্ষা করতে হবে। এই সরকারের আমলে এই কাজটুকু শেষ হয়েছে। 20 কোটি টাকা একটা নতুন উপজেলা কমপ্লেক্স, কিন্তু এখন 1 মাইল দূরে। আমার কমলনগরের
এখন অফিসে বসতে পারে না, কি নদী ভেঙে যাচ্ছে, পানি সম্পদ মন্ত্রীকে আমরা নিতে পারি নাই। এখানে আমার আপত্তি। আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আছেন, এই ব্যাপারটা আপনারা দেখবেন, কারণ ওখানে কেউ একদম সেক্রেটারিও নেই। আমি কাকে বলবো, আমার কথা নোট করবে কে? এই জিনিসটা এখন না, প্রশ্ন উত্তর পর্বে একজন সেক্রেটারি সাহেব থাকে না, এটা তো ওয়ারেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। মাননীয় স্পিকার, এর ব্যাপারে আপনি রুলিং প্রকাশ করেন। মাননীয় স্পিকার, আমি শুধু এই যে কেয়ারটেকার সরকার, আমি এই সম্বন্ধে বলতে চাই না। আমি বলি আপনি ভোট, সুন্দর ভোট হওয়ার জন্য, ফেয়ার ইলেকশন হওয়ার জন্য সমঝোতার সরকার করেন, কেয়ারটেকার সরকার করেন, যেটা করেন মানুষের বিশ্বাসযোগ্য সরকার করেন। কিন্তু মানুষ যেন এটা বিশ্বাস না করে, আর মানুষ মনে করে ভোট দিলে কি হবে, একদিনের ভোট, একদিনের গণতন্ত্র। আপনারা এখন খেলতেছেন আওয়ামী লীগ, ওনার ট্রেজারি ব্যান্সে, কিছুদিন পরে আমরা খুলবো। আমাদের প্রতি মানুষের কোনো বিশ্বাস নাই, সেই জন্য এটাও করেন। সাথে সাথে কিছু ব্যাপার আমাদেরকে করতে হবে, সমঝোতার সাথে করতে। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন এখন দলীয়, সিকিউরিটি এক্সচেঞ্জ, সেই কারণেই কিন্তু দুর্নীতি হয়েছে। এগুলো সাংবিধানিক পদ, এগুলো ঠিক করতে হবে। মাননীয় স্পিকার, একটি কথা কেউ বলে না, যেখানে কোটি কোটি শত শত হাজার কোটি টাকা লুট হচ্ছে, সেটা হলো অডিট। অডিটের একজন পিয়ন, মাননীয় স্পিকার, আপনার সার্কেলে খবর নেন, ওরও কিন্তু একবার বিল্ডিং, ওরা অডিট করে, সব লুটিপাটে খায়। এই ব্যাপারে মনে হয় সকলের দৃষ্টি দেওয়া দরকার। মুক্তিযোদ্ধার সম্বন্ধে একটি কথা বলতে চাই। কিছুদিন আগে আমি রামগতি গিয়েছিলাম, একজন মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, গরিব মানুষ, ওর বাড়িতে গেলাম। বাড়ির গরিব লোকজন বললো যে এখানে এসে লাথি মেরেছে। লাথি মেরেছে মানে গান স্যালিউট, বুঝে না তো, গান স্যালিউট করেছে। গান স্যালিউট করলো, রাত্রে ওরা উপাস। আমরা জিআর দেই, টিআর দেই, কাবিখা দেই। এই 62 ডিস্ট্রিক্টে 1 কোটি টাকা করে কি ডিসির কাছে রাখতে পারি না? 50 টাকা করে ওদেরকে দিয়ে দুক, সাথে সাথে এরপর অ্যাডজাস্টমেন্ট হবে। 5000 টাকা করে দেওয়া হয়, এই কাজটুকু করা হয় না। মাননীয় স্পিকার, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে, সিস্টেম শুরু করেছেন। অনেকে এখন এটা বলতে চান না। আমি আরেকটি কথা না বললে নয়, এই সংসদে আমি আসার মেইন যে কারণ, রামগতি কমলনগর মানুষ আমাকে ভোট দিয়েছে, মনোনয়ন দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি সবচেয়ে বেশি আমাকে এখানে আমাকে এনেছেন, তিনি হলেন আমার নেতা জনাব তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে অনেক কথাবার্তা হয়। উনি 7.5 বছর কোনো কথা বলেন নাই। সৌদি আরবে উনি অসুস্থ অবস্থায় উমরা করতে এসেছেন, নিয়ত করেছিলেন। সেখানে দেশি বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, প্রশ্নটা ছিল এরকম, অনেক নির্যাতিত হয়েছেন, দল ক্ষমতা আসলে কি বলবেন? উনি বললেন যে না, আমি আমার পরিবার যদি এত কষ্ট পেয়ে সহ্য করতে পারি, অবশ্যই আমার নেতাকর্মীও দেশের স্বার্থে এই কষ্ট, এই প্রতিহিংসা রাজনীতি ওরা করবে না। এই লোককে কেন আপনাদের এত ভয়? আজকে আমি জানিয়ে দিতে চাই মাননীয় স্পিকার, একদিন না একদিন ইনশাল্লাহ এই লোক ঢাকা এয়ারপোর্টে নামবেন। সেদিন লক্ষ লক্ষ লোকের যে বাঁধ ভাঙা জোয়ার, এই বড় বড় কথা, এই অনেক স্বপ্ন, এই ডিজিটাল বাংলাদেশ 2012 সালের স্বপ্ন, সব স্বপ্ন সেদিন ভেঙে খান খান হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি শুধু একটি কথা বলতে চাই, বলে আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের সময় বেশি নেব না। পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। গরিব মানুষ নিচ্ছে হচ্ছে, মাসে 30,000 টাকা খরচ, ছেলে চাকরি পেল 12,000। এখানে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ছিলেন, এই মুহূর্তে নাই মনে হয়। এই ব্যাপারে একটা সুষ্ঠু নীতিমালা অবশ্যই হওয়া দরকার। ওনার কথা সাইফুর রহমান বলেছিলেন, এত সুনাম করেছিলেন, উনি এটা কেন দেখছেন না? সাইফুর রহমান বলেছেন নাই ধারে নাই, নাই টাকা পয়সার কাছে হারছে। এই লোকটা এই ব্যাপারটা খেয়াল করা উচিত বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে, আপনি অবশ্যই ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, অনেক হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক আমরা এক অপমান করেছি, প্রতিহিংসা মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করুন। রাজনীতি হয়েছে। আমি শুধু বলতে চাই, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। কত কালও মেখেছি কত কাল ধরে, আমরা কখনো তোমার করে তোমার ভাবিনি। আমি এখন আমার বাংলাদেশকে বাংলাদেশের মতো ভাবতে চাই, আমি আমার শিক্ষককে শিক্ষকের মতো ভাবতে চাই, আমি আমার এমপি বন্ধুদেরকে এমপির মতো দেখতে চাই, আমি আমার মাদ্রাসার শিক্ষককে, আমার কওমি মাদ্রাসার শিক্ষককে সম্মানিত পর্যায়ে রাখতে চাই, নায়েবে রাসূলের পর্যায়ে রাখতে চাই। সেই জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সমঝোতার মধ্যে সুন্দরভাবে দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা একটি নির্বাচন করে, সাথে সাথে জনগণের স্বার্থে পিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ এবং সাংবিধানিক
যে বড়ি, এগুলো শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ গড়ি, সুন্দর বাংলাদেশ গড়ি। আপনাকে অনেক শুভেচ্ছা এবং রামগতি কমলনগরের মানুষের কাছে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার কৃতজ্ঞতা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট। ধন্যবাদ মাননীয় সদস্য।